হ্যালো, আজকে আমরা পড়ব পৃষ্ঠটান। আজকে শিখব পৃষ্ঠটান নিয়ে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে দেখো, এটা একটা জলের ফোঁটা। ওকে, এটা একটা জলের ফোঁটা। কেমন দেখতে? গোলকের মতো, গোলাকার। এর কারণ খুঁজবার চেষ্টা করব পৃষ্ঠটান দিয়ে। পৃষ্ঠটান কি এবং এই জলের ফোঁটাটা কেন এরকম হয়, এই আলোচনাতে শিখবো। এটা দেখো, একটা পাত্রে দুধ গরম করা হয়েছে। এই দুধটাকে যখন ঠান্ডা হচ্ছে, এটা আস্তে আস্তে ক্ষীরের আকার নিচ্ছে, অর্থাৎ ঘন হয়ে যাচ্ছে। আমাদের কাছে একটা নুডলস স্যুপ দেওয়া হয়েছে, স্যুপ। এই স্যুপটা গরম থাকলে আমাদের কাছে বেশ স্বাদটা খুব ভালো লাগে। যখনই কোনো খাবার ঠান্ডা খাই, তখন সেটাকে খুব স্বাদটা অত ভালো লাগে না। কেন? এখানে একটি ভাঁড়ে চা আছে। এই চাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, তার উপরে ফলে এর উপরে একটা শর্ট পড়েছে। কেন ঠান্ডা হবে? এর উপরে শর্ট পড়ছে। গরম থাকলে কেন এর উপরে শর্ট পড়ে না? যত ঠান্ডা হতে থাকবে এর উপরে শর্ট পড়ছে। এই প্রত্যেকটা কারণ আমরা শিখবো আজকের আলোচনা। তো চলো আমরা দেখে নিই পৃষ্ঠটান কি। ওকে, কি হয় না, এটা দেখা যায় তরলের মধ্যে। পৃষ্ঠটান দেখা যায় কার মধ্যে? তরলের পৃষ্ঠে। কি পৃষ্ঠে? তরলের পৃষ্ঠে। কি পৃষ্ঠে? মুক্ত পৃষ্ঠে। মুক্ত পৃষ্ঠে। কিরকম মুক্ত পৃষ্ঠ? এই যে এখানটাতে তরলটা আছে, ধরো একটা তরল, এটা দেখতে কেমন? গোলকের মতো। ওকে, এর যে পৃষ্ঠ, এই অঞ্চলটা, এইটাকে বলছি মুক্ত পৃষ্ঠ। এই অঞ্চলটা, বাইরের যে অংশ পৃষ্ঠটা, সেটাকে বলছি মুক্ত পৃষ্ঠ, যেটা তরলের উপরে থাকে। আবার একটা ভাবে বুঝি, ধরো এরা পাত্রে তরল আছে, এরকম পাত্রে তরল আছে। এই তরলের ওপরের এই অংশটাকে, এই তরলটাকে আমরা বলছি মুক্ত পৃষ্ঠ। ওকে, এইরকম পৃষ্ঠে একটা টান বা বল কাজ করে, যেটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান কেন কাজ করে দেখি। এটা তরলের একটা পৃষ্ঠ। ওকে, এই পৃষ্ঠটাতে আমরা কিরকম করে টান কাজ করে, কেন টান কাজ করে দেখব। একটা তরল অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত। অনেকগুলো অণু বা পরমাণু আছে। অণু পরমাণুগুলো এই অঞ্চলটাতে থাকে, একদম ওপরের তলে, অর্থাৎ মুক্ত পৃষ্ঠে অণু থাকে এবং ভেতরে অণু থাকে। এই যে তরলে, এই যে ভেতরে যে অণুটা, তার চারপাশে যে অণুগুলো আছে ঘিরে আছে থাকে, সেই অণুগুলোর উপরে প্রত্যেকটা অণু একটা বল প্রয়োগ করছে, টান দিচ্ছে। অর্থাৎ এই যে অঞ্চলের অণুটা, এই অণুটা কিন্তু তরলের অভ্যন্তরে আছে। এর উপরে চারিদিকে অণু ঘিরে থাকায় এর উপরে টানটা ঠিক চারিদিক থেকে পড়ে। কিন্তু যে অণুটা পৃষ্ঠে অবস্থান করছে, এই অণুটা, এটাকে আমরা মার্ক করছি ইয়েলো কালার দিয়ে, এটা এইগুলো পৃষ্ঠে অণু। তাহলে উপরের অঞ্চলটাতে অণু তো নেই, কিন্তু নিচে চারিদিকে অণুগুলো এরকম থাকবার জন্য এর উপরে বল কাজ করছে। কিন্তু এই ভেতরের অণুটার মতো চারিদিক থেকে বলটা কাজ করছে না। হলো ফলে কি হচ্ছে? মুক্ত পৃষ্ঠে থাকা অণুগুলোর উপরে একটা ভেতরের দিকে একটা লব্ধি বল কাজ করছে। লব্ধি বল কাজ করছে, যে বলের কারণে মুক্ত পৃষ্ঠে থাকা অণুগুলো চাইছে ভেতরের দিকে অভ্যন্তরে চলে যেতে এবং এই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে সব থেকে কম রাখতে চাইছে, ক্ষেত্রফলকে কম করতে চাইছে। ওকে, এই যে আকর্ষণ বল, এই অণুটার উপরে ঠিক আছে, সংশক্তি বল। অর্থাৎ একই ধরনের অণুগুলোর মধ্যে যে বলটা, সেই বলটাকে বলছে সংশক্তি বল। ঠিক আছে, এই সংশক্তি বল থাকার কারণে অণুগুলো উপরে কি হচ্ছে? ভেতরের অণুটার উপরে লব্ধি বলটা 0 হচ্ছে, কিংবা বাইরের যে অণুগুলো, অর্থাৎ মুক্ত পৃষ্ঠ অণুগুলোর উপরে একটা বল কাজ করছে, লব্ধি বল কাজ করছে, যে বলের কারণে মুক্ত পৃষ্ঠটাকে, বাইরের পৃষ্ঠটাকে
সব থেকে ছোট রাখতে চাইছি, ক্ষেত্রফল কমাতে চাইছি। সাপোজ আমি তোমাকে বলি, ধরো আমার কাছে অনেকগুলো কাগজের এরকম টুকরো আছে, এরকম কাগজের টুকরো আছে বা বড় কিছু আছে, আমি এই কাগজের টুকরোটাকে আমি কোনো কারণে ছোট করে পকেটে ঢুকিয়ে দিতে চাইছি। কি করবো? চটপট করে আমি কি করবো, কাগজটাকে মুড়ে আমি কি আকার দিতে চাইবো, এরকম একটা ছোট, এরকম একটা গোলাকার দিতে চাইবো, কারণ ওই রকম আকার হলে আমার সব থেকে ছোট হয়ে যাবে। প্রকৃতিতে যতগুলো জ্যামিতিক আকার আছে, এই গোলকের বহির্পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে কম হয়, এই কারণে এই জলের ফোঁটাটার আকারটা গোলকের আকার। তাহলে আলটিমেট কি ধারণা তুমি পেলে? না, তরলের ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠের অণুগুলোর উপরে সংশক্তি বল থাকবার কারণে এই অণুগুলোর ভেতরের দিকে একটা অভ্যন্তরীণ লব্ধি বল ক্রিয়া করে, যে বলের কারণে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলকে কম রাখতে চায়। এর কারণে তরলের আকারটা এইরকম গোলাকার আকার নেয়, গোলকের আকার নেয়। কারণ বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম রাখতে চাইলে কোন আকারটা নিলে সব থেকে কম হবে? আমি বললাম না, গোলকের আকার নিলে। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল যতগুলো জ্যামিতিক চিত্র তুমি পাবে তার মধ্যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে কম, এই কারণে জলের ফোঁটাটা গোলকের আকার নেয়। ওকে, এবারে এই পৃষ্ঠটানের ফল কি হয়? এই যে এখানে কথা বললাম, এই যে ধরো পৃষ্ঠটানের ক্ষেত্রে কি হয় না, টেম্পারেচার, এই টেম্পারেচার পরিবর্তন হলে পৃষ্ঠটানটা কমে বা বাড়ে। যখন টেম্পারেচারটা বাড়ে কোনো তরলের ক্ষেত্রে, টেম্পারেচারটা বেড়ে গেল, তখন কি হবে? পৃষ্ঠটানটা হ্রাস পায়, পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে টেম্পারেচার যদি বাড়ে, পৃষ্ঠটানটা হ্রাস পায়। ফলে কি হচ্ছে, এই দুধটাকে আমি গরম করছি, ফলে পৃষ্ঠটানটা হ্রাস পেয়ে যাওয়ার জন্য তরলের ক্ষেত্রফলটা বেড়ে গেছে, অর্থাৎ ছড়িয়ে আসে। যখনই এটা ঠান্ডা হচ্ছে, অর্থাৎ টেম্পারেচারটা কমছে, তখনই পৃষ্ঠটানটা বেড়ে যাচ্ছে, পৃষ্ঠটান বাড়ছে। পৃষ্ঠটান বেড়ে গেলে কি হবে? একে অপরের ঘন সন্নিবিষ্ট হয়েছে, ফলে এই দুধটা গরম করে ঠান্ডা হলে আস্তে আস্তে এই দুধে কিন্তু সর জমে, আর এটা গাঢ় ক্ষীরের আকার নেয়, ঘন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তুমি কি পেলে না, পৃষ্ঠটান টেম্পারেচারের উপরে কেমন নির্ভর করে না, পৃষ্ঠটানটা বাড়লে আমাদের স্বাভাবিক অভিজ্ঞতায় প্রশ্ন থাকবে টেম্পারেচারের উপরে পৃষ্ঠটান কিভাবে নির্ভর করে। না, টেম্পারেচারটা যখনই বাড়ছে, পৃষ্ঠটানটা হ্রাস পাচ্ছে। ওকে, সেটা দুধটা পাতলা হয়ে যাচ্ছে। যখনই টেম্পারেচারটা কমছে, তখনই পৃষ্ঠটানটা বেড়ে যাচ্ছে। পৃষ্ঠটানটা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, অণুগুলো একে অপরের কাছে চলে আসতে ঘন সন্নিবিষ্ট হয়ে যাচ্ছে। তাই যত দুধটা ঠান্ডা হবে, তত দুধটা গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আবার দেখো, এটা একটা স্যুপ। এই স্যুপটার ক্ষেত্রে আমরা কি বলছি, স্যুপটা যখন গরম আছে, পৃষ্ঠটানটা কম আছে, ফলে আমরা যখন জিভে দিচ্ছি, তখন এই চারিদিকে এই পৃষ্ঠটান কম হওয়ার কারণে আমাদের জিভের চারিদিকে ছড়িয়ে পড়ছে, ফলে খুব সুন্দর আমরা স্বাদটাকে অনুভব করতে পারছি। ঠিক আছে, কিন্তু যদি ঠান্ডা হয়, তাহলে কি হবে? আমাদেরকে জিভের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে খেতে হবে। ছড়িয়ে ছিটিয়ে খেলে তবে যেন স্বাদটাকে অনুভব করতে পারি, কারণ পৃষ্ঠটানটা কম হওয়ার জন্য চারিদিকে ছড়িয়ে পড়ছে না, জিভের চারিদিকে ছড়িয়ে পড়ছে না। আর আমাদের স্বাদকরকের বন্ধুগুলো তো বিভিন্ন দিকে আছে, তাই এইটা কিন্তু এই ঠান্ডা জিনিস আমাদের ক্ষেত্রে স্বাদে খুব একটা ভালো লাগছে না। ঠিক একই কারণে দেখো, এখানে যে চায় যখনই ঠান্ডা হচ্ছে, তখনই এর উপরে সর পড়ছে, ঘন সন্নিবিষ্ট হয়ে যাচ্ছে, সর পড়ছে। ওকে, টেম্পারেচার। আবার দেখো পৃষ্ঠটানের ব্যবহার দেখো। ধরো একটা পাত্রে তরল আছে, জল আছে। ওকে, এই জলে তুমি একটি তরল পদার্থ, মানে ধরো তেল ঢেলে দেবে। তেলের ঘনত্ব কি? তেলের ঘনত্ব কম জলের তুলনায়। যখনই তেলের উপরে দিলে, তেল কি হবে, যখনই কম ঘনত্বের জিনিস তুমি এই জলের উপরে দিয়ে দিলে, এমন একটা তরল দিলে যেটার ঘনত্ব ওই তরলের থেকে কম, এরকম কম ঘনত্বের কোনো তরল আরেকটা তরলের সাথে মিশিয়ে দিলে, এই তরলে অর্থাৎ জলের যেহেতু কি হবে, পৃষ্ঠটানটা ঘনত্ব কম ঘনত্বের জিনিস মিশিয়ে দিলে। ওকে, আবার ধরো আরেকটা কথা বলি, ধরো জৈব পদার্থ, আমরা যে সাবান দিই, জৈব পদার্থ, সার, সানলাইট, এসব যে ব্যবহার করছি, কি হচ্ছে, যখনই তুমি মিশিয়ে দিচ্ছ, তখনই কি হচ্ছে, জলের পৃষ্ঠটানটা কি হচ্ছে, জলের পৃষ্ঠটান হ্রাস পাচ্ছে। পৃষ্ঠটানটা যা হ্রাস পেলো, পৃষ্ঠটান হ্রাস পেয়ে গেল, তাহলে সেটা কি হলো, পাতলা হলো।
তাহলে পৃষ্ঠটান যা হ্রাস করলো পাতলা হলো, জলের এই আমাদের জামা কাপড় নোংরা হয়ে গেছে, তার ভিতরে এরকম অনেক ছোট 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 ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে পাতলা হয়ে যাওয়ার জন্য জলটা কি হচ্ছে, ছিদ্র দিয়ে প্রবেশ করে যাচ্ছে, ফলে নোংরাগুলোকে টেনে বের করে দিচ্ছে। যে যখন আমি তরল পদার্থ মিশিয়ে যখন আমি জামা কাপড়টাকে কাচি, সার বেশি জৈব পদার্থ মিশ্রণ দিই, ফলে কি হচ্ছে, পৃষ্ঠটাকে হ্রাস করে দিচ্ছে। পৃষ্ঠটাকে হ্রাস করে দিলে জলের যে সূক্ষ্ম রন্ধ্রগুলো আছে ওর মধ্যে দিয়ে জল দিতে পারে। কিন্তু যদি জল না থাকে তাহলে হবে। আবার ধরো অনেক সময় খুব নোংরা হয়ে গেছে, দেখবেন মা কাকিমারা কি করেন, ওই একটু গরম জল মিশিয়ে দেবে, কি হলো, তাহলে জলটাকে যখনই তুমি গরম করে দিলে পৃষ্ঠটা কমে গেল, পৃষ্ঠটা কমে যাওয়ার সাথে সাথে জলটা চারিদিকে ছড়িয়ে পড়বে পারতে পারে। তাহলে ওই জামার কাপড়ের যে সূক্ষ্ম রন্ধ্র দিয়ে ওই জলের কণাগুলো প্রবেশ করলো, তাহলে নোংরাটাকে টেনে বের করে দেবে। ওকে, তাহলে এইভাবে এই পৃষ্ঠটানটা আমাদের জীবনে খুব উপকার, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পৃষ্ঠটানটা কিভাবে কাজ করে। এবারে আসছে এতগুলো কথা, তাহলে পৃষ্ঠটান কেন জলের ফোঁটা গোলাকার হয়েছে, কেন দুধটাকে ঠান্ডা করলে শর্ট পড়ছে বা গাঢ় হয়ে যাচ্ছে, ক্ষীর টাইপের হয়ে যাচ্ছে, কেন স্যুপকে আমরা গরম খাই, খাবার দাবার মধ্যে গরম খেতে হয়, কেন সার দিয়ে জামা কাপড় ভালো সারে, কেন শিখলাম যে আমাদের ক্ষেত্রে গরম জলে জামা কাপড় কাচলে কেন খুব ভালো করে সেরে যায়। সবকিছুর কারণ হচ্ছে গিয়ে এই পৃষ্ঠটান। তাহলে এই পৃষ্ঠটানটা আমরা যখন সংজ্ঞার আকারে বলবো তখন কিরকম বলবো, ধরো এইরকম একটা মুক্ত পৃষ্ঠ আছে, আমরা পৃষ্ঠটানের সংজ্ঞা বলবো মুক্ত পৃষ্ঠ এঁকেছি, ধরো তরলের উপরে একটা গ্লাসের উপরে জল ছিল, জলের মুক্ত পৃষ্ঠটা ঠিক এরকম দেখতে হবে। আমি এখানে একটা ইমাজিন করব, মনে করব একটা একক দৈর্ঘ্য আমি কল্পনা করছি। এই দৈর্ঘ্যের এইখানে কতগুলো অণু আছে, এই অণুর উপরে দুদিকেই বল প্রয়োগ করছে, এরকম বল প্রয়োগ করছে, যেটাকে টান অবস্থায় রাখতে চাইছে। দেখবে তুমি মাকড়সা যখন হাঁটে জলের উপর দিয়ে, সেই রকম অবস্থায় যেন টান রাবারের উপর দিয়ে মাকড়সা হাঁটছে মনে হয়। এবার পৃষ্ঠটানের সময় বলেছে, পৃষ্ঠটাকে আমরা টেনশন টি দিয়ে ডিফাইন করছি। কি বলা হচ্ছে, ক্রিয়াশীল বল বাই দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যে যে টান, মুক্ত পৃষ্ঠের টান ক্রিয়াশীল থাকে বা বল ক্রিয়াশীল থাকে, তাকে আমরা বলছি পৃষ্ঠটান। সরি, একক দৈর্ঘ্যে যে ক্রিয়াশীল বল থাকে তাকে আমরা পৃষ্ঠটান বলবো। তাহলে আমরা একে মাত্রা কিভাবে ডিফাইন করতে পারি, মাত্রা, বলের মাত্রা কি, m l t টু দি পাওয়ার -2 বাই দৈর্ঘ্যে, তাহলে m t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা। ক্লিয়ার? একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়াশীল থাকে, l is equal to যখন 1, that t is equal to f, অর্থাৎ f টা কি বল, t টা কি পৃষ্ঠটান। এটা একটা সংজ্ঞা। তবে আরেকটা ভাবে আমরা করতে পারি, তাহলে এর এককটা যদি বলি, এসআই পদ্ধতিতে যদি এইটার সাপেক্ষে একক বলি, তাহলে কি হলো, বলের একক কি, নিউটন পার মিটার। আবার সিরিয়াস পদ্ধতিতে যদি একক বলি, তাহলে আমরা কি বলবো, ডাইন পার সেন্টিমিটার। ওকে, এছাড়া আরেকটা প্রবলেম করবার ক্ষেত্রে বিভিন্ন লেভেলের কম্পিটিশন লেভেলে কিন্তু এই টানটাকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, টান ইজ ইকুয়াল টু বল বাই দৈর্ঘ্য। আচ্ছা, বলটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। দেখো, আমরা জানি কৃতকার্যের কনসেপ্ট, কৃতকার্য এটা সমান কৃতকার্য, ওয়ার্ক ডান বা কৃতকার্য সমান আমরা জানি বল গুণিতক সরণ, মানে এল। ওকে, বল গুণিতক এল। ওকে, তাহলে আমরা এখান থেকে এফ সমান কি পেতে পারি, ডব্লিউ বাই এল। এইখানটাতে রিপ্রেজেন্ট করছি। দেখো, টান ইজ ইকুয়াল টু বলের জায়গায় লিখছি ডব্লিউ বাই এল, আর এই এলটা তো ছিলই, তাহলে এই এলটা ছিল এল, তাহলে এল আর এল গুণ করলে কি হবে, ক্ষেত্রফল। তাহলে টিটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করছি আমরা, কিভাবে রিপ্রেজেন্ট করছি, কৃতকার্য বাই ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে কি বলবো, এই হিসাবে আমরা সংজ্ঞা বলতে পারি, এই হিসাবে আমরা মাত্রা বলতে পারি, এই হিসাবে আমরা ইউনিট বলতে পারি। তাহলে এই হিসাবে যদি ইউনিট বলি, তাহলে কি বলবো, জুল পার মিটার স্কয়ার। আমরা অনেক সময় এই রকম হিসাবে এককটাকে করতে পারি, সিরিয়াস পদ্ধতিতে একক বলতে পারি আর্ক পার সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যখন যদি এই হিসাবে সংজ্ঞা বলি, তাহলে আমরা এই হিসাবে সংজ্ঞা বলবো, তরলের মুক্ত পৃষ্ঠে কিভাবে লিখবো, তরলের মুক্ত পৃষ্ঠের একক দৈর্ঘ্যে লম্বভাবে উভয় দিকে যে বল ক্রিয়াশীল থাকে। আচ্ছা, এছাড়া আরেকটা ভাবে আমরা সংজ্ঞা বলতে পারি, কি বলতে পারি, এই হিসাবে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, একক ক্ষেত্রফল
তলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে কৃতকার্য করতে হয় তাকে আমরা বলবো পৃষ্ঠটান। এটা ভেবেও আমরা পৃষ্ঠটান বলতে পারি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে পৃষ্ঠটান সম্পর্কে একটা ছোট ধারণা, ছোট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।